আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কাবিনের কাগজ যদি অ্যাকচুয়ালি প্রপারভাবে প্রশাসন থেকে বের করে সামনে আনতে পারে যে আলভিয়ার আমার কোনো কাবিন নামা আছে, তখন আপনারা যা ইচ্ছা করুন। এরকম কথা হয়েছে যে আমি নাকি অন্তঃসত্ত্বা, আমি প্রেগনেন্ট নাকি। আমি আলভি তো অনেক দূরের কথা, আলভি আমার খরচ কেন দিবে? ধরেন আমার দুলাভাই হোক, মামা হোক, চাচা হোক, যার সাথে ছবি পাচ্ছি দিয়ে দিয়ে আমার একটা করে তাদেরকে আমার হাজবেন্ড বানাই দিচ্ছে। আমার বোনের বাচ্চার সাথে ছবি নিয়ে তারা ভাইরাল করে দিচ্ছে যেটা নাকি আমার বাচ্চা। যদি তারা আমার ফ্যামিলিকে হ্যারাস করে তাহলে তারাও এক ধরনের ক্রিমিনালেই পরিণত হবে। ইফাত আরাত তিথি অন্তঃসত্ত্বা। ইফাত আরাত তিথি বিয়ে ছাড়াই রাত কাটিয়েছে আলভির সঙ্গে, এমন মন্তব্য কিন্তু অনেকেই করে আসতেছে সোশ্যাল মিডিয়াতে। প্রিয় দর্শক, ইফাত আরাত তিথি একটি ইন্টারভিউতে বিস্ফোরণ বক্তব্য দিয়েছে আলভির সাথে তার কেমন সম্পর্ক, তাদের কি বিয়ে হয়েছে কিনা, এই বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে ইন্টারভিউতে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা জানেন গত কিছুদিন আগে আলভির স্ত্রী, শুধুমাত্র আলভি পরকীয়ার জন্যে দুনিয়া থেকে চলে যায় আলভির স্ত্রী। এরপর থেকেই কিন্তু আলোচনা এবং সমালোচনা চলতেছে ইফাত আরাত তিথি ও আলভিকে নিয়ে। আলভি ইফাত আরাত তিথির সাথে সম্পর্কে জড়িয়ে তার সংসার ভেঙেছে, এমন তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। প্রিয় দর্শক, ইফাত আরাত তিথির কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের মাঝে শোনাচ্ছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলেন আগে আমরা ইফাত আরাত তিথির মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। আসলে এরকম একটা ঘটনার পর শোকটা আসলে কাটিয়ে উঠতে পারছি না, কারণ ও তো আমারও পরিচিতই ছিল, পরিচিত একটা মানুষ এভাবে চলে গেছে, সেটা একটা বিষয়। আর পাশাপাশি যেভাবে হ্যারাসমেন্টের শিকার আমি হয়েছি এবং স্টিল আমি হচ্ছি, তো ইভেন আমার ফ্যামিলি এই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, আমার বাবা মা বোন, আমার আশেপাশে যারা থাকে সবসময়, প্রত্যেকটা মানুষ যেভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তো একটু ভয়েও আছি। যেহেতু আমি বলেছিলাম যে লাইফ থ্রেট, আমাকে রাস্তায় পাইলে মেরে ফেলবে, বাইর হয়ে নেই, পায়ে নেই তোর রাস্তায়, এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে তো অনেকে লিখেছেই, ওপেনলিও মানুষ বলতেছে ক্যামেরার সামনে। তো লাইফ থ্রেট যে আছে এটা তো সবাই দেখতেই পাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে মানসিকভাবে ঠিক নাই। আর যে কোনো ব্যক্তি যখন মানসিকভাবে ঠিক না থাকে বেশি সময় ধরে, সে শারীরিকভাবে আসলে ঠিক থাকতে পারে না। তো মানসিক শারীরিক কোনোভাবে আসলে এখন ঠিক ফিল করি না আর কি। তিথি, আপনার কি মনে হয় এই যে ঘটনাটা ঘটলো এর জন্য আপনি নিজেকে কত পার্সেন্ট দায়ী মনে করেন? দায়ী আমি মনে করি না আসলে, অনেস্টলি স্পিকিং, কারণ একটা মানুষ নিজেকে শেষ করে ফেলেছে। আমি কোনো কিছু বলে আমি আত্মহত্যাটাকে জাস্টিফাই করতে পারবো না। যতটুকু আমি জানি ওদের, যেহেতু ওর হাজব্যান্ড আমার কো আর্টিস্ট, ভালো বন্ধু, আমি সবসময় বলি ভালো বন্ধু হলে কি হয় যে আমি কিছু তো জানতে পারি, হয়তো পুরোটা জানি না, কারণ আলভি কিন্তু ওদের বাসার ভিতরের কোনো প্রবলেম বা ঝগড়াঝাটি নিয়ে খুব একটা বাইরের কথা কখনোই বলতো না, খুব একটা জানতাম না, বাট যতটুকুই বুঝতাম, বা এখন অনেক স্ক্রিনশট থেকে ওই ইকরা কিভাবে ওর ফ্রেন্ডদেরকে এক্সপ্লেন করতো প্রবলেম, বা 2015 সাল বা অমুক সাল তমুক সাল, ওই জিনিসগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে সমস্যা যদি অনেক বছরেরই হয়ে থাকে তাহলে সেটার সমাধানও হতে পারতো অনেক আগেই। সেটা 14 বছর 15 বছর 16 বছর সহ্য করেছি, সহ্য আর শেষমেশ করতে পারলাম না। সহ্য করাটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটাতে প্রাউড ফিল করার কিছু নাই। মানুষকে আগে নিজেকে ভালোবাসতে হবে, যে মানুষ নিজেকে ভালোবাসবে সে তারপরে অন্যকে ভালোবাসতে পারবে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এটা যেহেতু আত্মহত্যা, এবং আমি ওই সময় দেশেও ছিলাম না, এবং ইকরার সাথে আমার সম্পর্ক লাস্ট কিছুদিন ধরে ভালোই ছিল, তো আমি নিজেকে কিভাবে দায়ী ভাববো? আমাকে দায়ী অন্য মানুষরা করছে অনেক ফেক ভাবে, কারো পার্সোনাল রেশারেশি থেকে এই সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে তারা হচ্ছে হ্যারেস করার চেষ্টা করছে, দোষী করছে, এটা তারা করছে। আমার কাছে বেশ কিছু ব্যাপার এসেছিল, যেমন অনেকেই বলছেন যে আপনি আলভির যে উত্তরার অফিস ছিল সেখানে নিয়মিত আপনার যাতায়াত ছিল, এবং তারা প্রশ্ন করছেন যে নায়কের অফিসে আসলে কি কাজ, সেখানে কেন নিয়মিত যাতায়াত করে। ইভেন আপনার উত্তরে যে বাসাটা ছিল সেই বাসাটাতে সে নিয়মিত যাতায়াত করতো, রাতের বেলা হোক দিনের বেলা হোক, উইথ মাস্ক, মানে যাতে তার আইডেন্টিটিটা কেউ জানতে না পারে। এই বিষয়টি নিয়ে আসলে আপনি যদি খোলাসা করেন। আচ্ছা, প্রথমত নায়কের অফিস বিষয়টা কিন্তু এরকম না। ওই অফিসটা কিন্তু আলভির অ্যাজ আ নায়ক হিসেবে ওর অফিস ছিল না, ঠিক আছে? ওর কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানও আছে, কিংস প্রোডাকশন, আমরা জানি। তো সেখানে আমাদের একটা টিম আছে, যে টিমের মেম্বার আমি, যে টিমের মেম্বারে ডিওপি আছে, নায়িকা আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, ডিরেক্টর আছে, আরও আর্টিস্ট আছে। আমরা একটা টিম, এবং এই টিমে আমরা কে আছি এটাও অনেকেই জানে, আমাদেরকে একসাথে তো দেখে। তো যেহেতু ওটা একটা প্রোডাকশন হাউস টাইপের অফিস, কোনো নায়কের
ব্যক্তিগত জাহির আলভি নায়ক হিসেবে অফিস না। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, আমরা ওখানে অবশ্যই মাঝে মধ্যে হ্যাঁ কাজ থাকলে আমরা গিয়েছি, বা ওইখানে আমাদের গেট টুগেদারও হয়েছে, ওয়ান ডিশ পার্টি হয়েছে, যেখানে আমরা টিমের মেম্বারও ছিলাম, আরও অন্যান্য আর্টিস্ট, অন্যান্য নায়িকা ওনারাও ছিলেন, যে যার থেকে ওয়ান ডিশ পার্টিতে যেটা হয় সবাই একটা করে ডিশ এনেছে। ওইখানে আমাদের নাটক প্রিভিউ করা হয়, যখন কোনো কাজ মানে রিলিজ হওয়ার আগে যখন এডিট করে আনা হয় তখন সবাই মিলে নাটকটা প্রিভিউ করা হয়। এটা কিন্তু অনেকেই করেন। তো যেহেতু এটা অফিস, প্রোডাকশন হাউসের অফিস, কিংস প্রোডাকশনের অফিস, সেই তো ওখানে নাটক প্রিভিউ করা হতো, ওইখানে কাজ রিলেটেড কথা হতো, কস্টিউম নিয়ে আলাপ আলোচনা হতো। ওইটা আমরা সামনাসামনি, যেহেতু উত্তরাতেই অফিস, সামনাসামনি কথা বলতাম। তো আমাকে একটা প্রোডাকশন হাউসের অফিসে দেখাটা তো খুব অস্বাভাবিক কিছু না, তাই না? এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমার বাসায় আলভি যেত, মাস্ক পরে যেত। প্রথমে মাস্ক পরার বিষয়টা বলি। যে কোনো পাবলিক ফিগার, বা ধরেন আমাকে যদি 10 জনও চিনে থাকে, আমি যখন মার্কেটে যাই, আমি যখন মার্কেটে যাই, আমি যে এখন এক জায়গা থেকে এখানে আসলাম, আমি তো মাস্ক পরে এসেছি। তো মোস্ট অফ দ্য টাইম পাবলিক ফিগাররা যখন কোনো পাবলিক প্লেসে যায় তখন অবশ্যই ম্যাক্সিমাম টাইমেই তারা মাস্কটা পরিধান করে। কারণ সবসময় কেউ আসে, ছবি তুলতে আসে, কথা বলতে আসে, এবং সবসময় তো ওই কথা বলা, ছবি তোলা এই ধরনের সিচুয়েশন থাকে না। এটা একটা বিষয়, মাস্ক পরার বিষয়। এটা লুকিয়ে লুকিয়ে আমার বাসায় যাচ্ছে, ইটস নট লাইক দ্যাট। আলভি মাস্ক যখন অনেক সময় ছিল যে মাস্ক নাই সাথে, তখন মাস্ক ছাড়াও ছিল। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আলভির বাসা তো মিরপুর ডিউএচএস, আমার বাসাটা উত্তরা। তো শুটিং হাউস থেকে যখন আমরা বের হই, যাওয়ার পথে আমার বাসাটা আগে পড়ে। সেম রুট যখন থাকে, মাঝে মধ্যে আলভি হতো আমাকে বাসা নিচেও আমাকে ড্রপ করতো। বাসা নিচে আমাকে ড্রপ করে আবার ওই গাড়ি নিয়েই চলে যাচ্ছে। হ্যাঁ, এরকমও হয়েছে। আবার এরকমও হয়েছে যে হ্যাঁ আমার বাসায় আলভি উঠেছে, এবং শুধু আলভি তো না, আমাদের টিমের যে বাকি মেম্বাররা তারাও আমার বাসায় গিয়েছে। আমরা সবাই একসাথে ডিনার করেছি, একসাথে আড্ডা দিয়েছি। এটাও তো আসলে ইন্ডাস্ট্রিতে নতুন কিছু না। কলিগের বাসায় কলিগ যাবে, আড্ডা দিবে, গল্প করবে, সবাই মিলে আমাদের আড্ডা হয়। এবং এখন যারা আমাদের টিমে নাই, বা তারা কিভাবে শত্রু হলো জানি না, একটা সময় তো বোন ডাকতো, আমার জন্য নাকি জানও দিয়ে দিতে পারতো। তারাও কিন্তু আমার বাসায় গিয়েছে, আমার বাসায় বহু ভাত খেয়েছে, আমার বাসায় আড্ডা দিয়েছে। তো আমার বাসায় যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু খুব নেগেটিভ কিছু না। আমরা অন্যান্য সেলিব্রিটিদেরকেও দেখি যে তাদের বাসায় ইনভিটেশন, বা বাকিরা যাচ্ছে, বন্ধু বান্ধবরা যাচ্ছে। তো বন্ধু বান্ধব বাসায় যেতে পারে না, আমি এখন আপনি আমার বাসায় যেতে পারেন, আপনি যদি আমার পরিচিত হয়ে থাকেন, আপনার বাসায় কি আমি যেতে পারি না? বিষয়টা এরকম আর কি। আমি তো বলি নাই যে আলভি আমার বাসায় যায় নাই জীবনে, তাই না? যেটা বললেন সেটা হচ্ছে যে আপনার সঙ্গে ভালো সম্পর্ক, আপনারা একসঙ্গে কাজ করেন বন্ধুর মতো, সেভাবে বাসায় গিয়েছে, কিন্তু কথাটা কিন্তু ওভাবে না এসে একটু অন্যভাবেই এসেছে, যে আপনাদের মধ্যে যে একটা পরকীয়ার যে একটা সম্পর্ক ছিল, যেটা পাবলিক বলছে যে আপনাদের সঙ্গে প্রেম ছিল, এবং আপনাদের টিমের অনেকেই একদম কনফার্ম করে বলতেছে মিডিয়ার সামনে যে আপনাদের সঙ্গে প্রেম ছিল। আসলে প্রেম কি না, এটা আসলে কি ছিল? টিমের অনেকে যারা বলছে, তারা কি এখন আমাদের টিমে আছে? তারা আমাদের টিমে এখন নেই। তাদের ব্যবসায়িকভাবে, বা এটা ওরা টার্মটা ভালো বলতে পারবে। তো ওরা যেহেতু একসাথে মানে বিজনেস পার্টনার ছিল, ওরা ওদের বিজনেসটা আলাদা হয়েছে, এবং আলভি আলাদা করে সিগাল এন্টারটেনমেন্ট ছিল আগে। হ্যাঁ, সেটা যখন ভেঙে গিয়ে নতুন প্রোডাকশন টিম হলো, সে জায়গায় যখন শুরুতে সে থাকলেও একটা সময় ভুল বোঝাবুঝি হয়, এবং ওটার পর থেকেই তো তারা এই টিমে নাই। তো যেহেতু তারা এই টিমে নাই, এবং তারা আলভিকে শত্রু মনে করে দেখে ওই টিমের সবাইকেই, মানে বাকি যারা আছে, ধরুন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তানিয়া, তাকেও তারা শত্রুই ভাবে। সবাই শত্রু, আলভির আশেপাশে আলভির ক্লোজ যারা আছে সবাই তাদের শত্রু। এখন তো তারা কি বলছে না বলছে সেটাতে এখন আমি কি করবো বলেন? আপনি খেয়াল করেছেন কিনা যে আপনাকে এবং আলফিকে জড়িয়ে একটা কথা মানসী প্রকৃতি নামে একজন অভিনেত্রী, তিনি বলছিলেন যে তার কোনো একটা শুটিং সেটে গিয়ে, আদিবাসী মিজানের একটা শুটিং সেটে গিয়ে আপনারা জাস্ট শুটিং সেটে ঢুকিয়ে আপনারা একটা রুমের মধ্যে চলে যান, এবং বেশ লম্বা সময় ধরে সেখানেই থাকেন, বা শুটিং এর গ্যাপে আপনারা রুমে চলে যান, দরজা লক করে রাখেন, আরো অনেকভাবে সে কথাগুলো বলেছে। সো এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য? বা প্রথমত আমি বলবো, এই ধরনের কথা বলে তারা আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের যে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর যারা শুটিংয়ে থাকে, এগুলো বলে কিন্তু তারা সবাইকে ছোট করছে। সাধারণ মানুষ মনে করবে শুটিংয়ে মনে হয় এগুলাই হয়, বাট শুটিংয়ে কিন্তু কাজ করে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থাও মাঝে মধ্যে থাকে না আমাদের। একটু পরপর গেট বন্ধ করার মতো সিচুয়েশন শুটিংয়ে থাকে না। সে যেহেতু এটা ক্লেম করেছে, তো এটা তো তার হাজব্যান্ডের শুটিং, তার হাজব্যান্ড তো ডিরেক্টর ছিলেন, তখন তারা কিছু বলেনি কেন? এখন তারা কেন বলছে? এটার কি লজিক? তোমার যদি কিছু মনে হয় যে এটা তো রং, তুমি তো ওই সময় তুমি ভয়েস রেজ করবা, কিছু না কিছু তো একটা হবে। তখন কিছু হলো না, আতখা তুমি এখন যখন সবাই বিপদে, বা একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে যাচ্ছে তাই স্ল্যাং ইউজ করে বাজে ভাষায় কথা বলে নিজেকে খুব ভালো প্রমাণ করার চেষ্টাটা, এটা খুবই বেসলেস। আসলে এইভাবে কথা আমি শুরু থেকেই বলতে চাইনি, বাট আমাকে আসলে মানে সিচুয়েশনগুলো এমন যে আমাকে বলতে হয়। আমি আপনার দিকে আঙ্গুল তোলার আগে আমার নিজের আঙ্গুলটা পরিষ্কার থাকতে হবে, আমার নিজের আঙ্গুলটা পরিষ্কার থাকা প্রয়োজন আমি আপনার দিকে আঙ্গুল তোলার আগে। আর যদি আমার নিজের আঙ্গুল পরিষ্কার না থাকে, তাহলে চুপ থাকা ভালো। আর মিথ্যা কথা বা যা ইচ্ছা তা, যা মন চাচ্ছে তা, মানে যেভাবে দোষী করা যায় সবভাবে তুমি কথা বলবা, দিস ইজ ভেরি রং। আমরা কিন্তু সবার সম্পর্কে, ওনাদের সম্পর্কেও কিন্তু আমরা অনেক কিছু দেখেছি।
ওইটা কিন্তু আমাদেরকে খুঁটায় খুঁটায় বের করতে হয় নাই, ওটা ওনারাই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ছবি দিয়ে ওগুলোর স্ক্রিনশট মানে ভিডিও ওগুলো কিন্তু সবাই দেখেছে এবং স্টিল ওগুলো এক্সিস্ট করে। অন্যকে বলার আগে আমার মনে হয় নিজের দিকে তাকানোটা খুব জরুরি। তো যাদের নিজের দিকটাই ঠিক নাই তারা আসলে এত বড় বড় কথা বললে সেটাও আমার কাছে বেসলেস। কিছু স্ক্রিনশট পোস্ট করেছিলেন অভিনেতা জাহের আলভির স্ত্রীর সঙ্গে, প্রয়াত স্ত্রীর সঙ্গে। সেই স্ক্রিনশটগুলো অনেকেই বলছে যে সেগুলো সত্য না, ফেক। আবার অনেকেই বলছে যে এগুলো আপনি এবং জাহের আলভি দুজনে মিলে চ্যাটিং করে এগুলো বানিয়েছেন। স্ক্রিনশটগুলোর ব্যাপারে একটু জানতে চাই, যেগুলো কতটুকু সত্যি, কতটুকু ঠিকঠাক। প্রথমত এই যে দুইজন মিলে চ্যাট করে এটা বানানো যায় বা এরকম এই থটটা যে ওদের মাথায় আছে, এটা থেকে যেটা বুঝতে পারলাম যে ওনারা আসলে তাই করেন। হ্যাঁ, এবং আই ক্যান প্রুভ স্ক্রিনশট ফেক হতে পারে। এখন যদি আমি আপনাকে আমার ফোন বের করে আমি দেখাই, এটা তো আমার ফোন, এটা তো ফেসবুক মেসেঞ্জার। হ্যাঁ, আমি যেহেতু অনেকের নাম আছে এখানে, আমি সবার সামনে এভাবে স্ক্রল করবো না, কিন্তু আমি ইকরা পর্যন্ত যাই। হ্যাঁ, ইকরার সাথে আমার লাস্ট কনভারসেশন আমি যাই। এই যে ইকরার সাথে আমার কনভারসেশন লাস্ট স্যাটারডে, যেদিন এই ঘটনাটা ঘটে। আচ্ছা, এবার দেখেন ওর সাথে আমি এই যে কল দিচ্ছিলাম ওই দিন 28 ফেব্রুয়ারি 12:15, 12:16, 12:26, এই যে 8 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, এই টাইমগুলোতে কিন্তু ইকরাকে নিয়ে অর্ক হসপিটালের দিকে রওনা হচ্ছে, বা সিচুয়েশনটা হচ্ছে যে কী অবস্থা, ওর কি নিঃশ্বাস, ওর হার্টবিট কি চলছে বা কী হচ্ছে। এই যে 8 মিনিটের এই টাইমটাতে হচ্ছে এটা তখন সম্ভবত হসপিটালে অলরেডি। এবং আমি অর্ককে বলেছিলাম, অর্ক তুমি ফোনটা কেটো না, তুমি সাইডে যার সাথেই কথা বলো তুমি ফোনটা কেটো না, আমি লাইনে থাকি, আমি শুনি কি হচ্ছে, কারণ তখন তো একটা অস্থিরতার মুহূর্ত। ঠিক আছে, ওকে। এবার আসে কনভারসেশনে। এই দেখেন কনভারসেশন ফেক। এটা তো ফেক হতে পারে না, এটা তো আপনি নিজের চোখেই দেখছেন। হ্যাঁ, এই যে ও আমাকে লিখেছে, অনেকে লিখেছে যে ডেট নাই কেন। ডেট শুরু হয় যে যখন কনভারসেশনটা শুরু হয় তখন থেকে, সব লেখার মাঝখানে তো ডেট থাকে না। আমি মানে কিছু স্ক্রিনশট এমন আছে যেগুলো কনভারসেশনের মাঝখানের স্ক্রিনশট, সেখানে তো ডেট থাকার কথা না। এই যে এখানে ডেট নাই। এই যে আজকে তোমার আলভির সাথে শুটিং না কেন, রিজিক গেছে তো শুটে, ভাবলাম তুমি আসো, ঠিক আছে তাহলে বলতাম একটু কেয়ার করতে। ও আচ্ছা, মানে চোখে রাখতে। আমি লিখলাম গতকাল ছিলাম, আজকে নাই। তারপরে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে আমাকে এই যে তুমি মিডলে না, ও লিখেছে আমি মিডলে, রিজিক আমাদের মিডলে। এই যে এই কনভারসেশনগুলো, এগুলোর স্ক্রিনশট আমি দিয়েছি। ঠিক আছে, তো এই যে ওকে আমি এখানে বুঝাচ্ছি যে আসলেই অনেক কাজের প্রেশার থাকে রে। এই যে ও থাকে না, ও যে ওর হাজব্যান্ডকে নিয়ে কথা বলছে, আমি কিন্তু ওকে উস্কাচ্ছি না, আমি কিন্তু ওর সাথে সুন্দর করে কথা বলছি। এরপরে এই যে ও যে লিখেছে রিজিক আছে, এটাই তো এই যে এই কনভারসেশনগুলো। হ্যাঁ, এই যে ইউএসের কথাও আমাকে বলছে, ইউএসএ চলে যাবে। হ্যাঁ, আমি ওকে লিখেছি যে কি যে বলতো আলভি, ঢাকা গেলে সব ঠিক হয়ে যাবে, দূরে আছে তো তাই যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, এই যে আমি ওগুলো লিখেছি। এবার এই যে দেখেন আপনার সামনে স্ক্রল করি, এই যে ওর ফ্রেন্ডের কথা বলতেছিল যে 3টা বাচ্চা ওদের একই টাইমে, ওরা মানে ক্যাজুয়াল কনভারসেশন আর কি। হ্যাঁ, আমি যে 7-8 শুটিংয়ের কথাবার্তা হচ্ছে, আমি আমার ফ্রেন্ডের বিয়ে হবে, ওর সাথে বলতেছিলাম যে আমার ফ্রেন্ডের বিয়ে, আমি শুটিংয়ে, আমি এখন যেতেও পারতেছি না। এই ধরনের কনভারসেশন আমি ওর সাথে করেছি। হ্যাঁ, ওর ফ্রেন্ডের কথা, এটা একটু স্ল্যাং আছে ওর পক্ষ থেকে, কিন্তু এই যে আমাকে আলভির ব্যাপারে লিখছে, আমি ওকে লিখছি যে ভালো হয়েছে না রিজিককে পাইতা কই। হ্যাঁ, ও লিখছে রিজিক আমার লাইফের একমাত্র ব্লেসিং, আলহামদুলিল্লাহ, দ্য ওয়ে হি টেক্স কেয়ার অফ মি। আমি লিখলাম মাশাআল্লাহ, ইউ আর অ্যাকচুয়ালি ব্লেসড। ঠিক আছে, এরপরে যে স্ক্রিনশটগুলো আমি দিয়েছি, এই যে ও আমাকে বলতেছে যে একবার খালি ভিসাটা হোক, আমি ওকে লিখলাম যে কোন দেশ। ও লিখলো মানে ইউএসএটা আমেরিকাটাও একটু ওর মতো করে, যেটা আমাদের ক্যাজুয়াল কনভারসেশন মতো ভাবে ও লিখেছে ওখানে। হ্যাঁ, এবং একবার খালি ভিসাটা হোক, প্লিজ দোয়া করো। এই যে এই কনভারসেশনগুলো, এগুলো আসলে বলে বলার কিছু নাই, স্ক্রিনশটগুলো অলরেডি আমার সোশ্যাল মিডিয়াতে আছে। এরপরে ওর একজন ফ্রেন্ডকে নিয়েও আমাকে যে লিখেছিল, সেটাও যে ফেক না সেটাও আমি দেখাই। আমার আসলে এখানে ফেক করার, এই যে ও আমাকে 31 একসাথে নেপালে যেতে বলছিল। হ্যাঁ, যে চলো তুমি আর আমি নেপাল যাই, এলওডি ছাড়া কিছু ভাবতে পারতেছি না। আমি বলতেছি যে আমার বেস্ট ফ্রেন্ড চলে যাবে, মনে হয় না হবে। ও বলতেছে তোমার আমার টিকিট আমি দেখতেছি। আমি একটু ফিনান্সিয়াল কথা বলতেছিলাম ওকে, যে এখন এতগুলো টাকা খরচ করতে পারবো না নেপালে গিয়ে। আর ও বলতেছে আরে তোমার 1 লাখ টাকা লাগবে 2 দিনের জন্য। এই যে এই নর্মাল কনভারসেশনগুলো আমাদের নর্মালি ক্যাজুয়াল, যে কস্টিউম নিয়ে কথা হচ্ছিল। তারপরে এই যে ও নিজে লিখেছে, দেখেন যে ও লিখেছে আদিবাসী মিজান ডিরেক্টরের নাম দিয়ে লিখেছিল, এখানে স্ক্রিনশটটা অ্যাভেলেবেল আছে। আমি ওকে লিখছি যে রিজিকের শুটিংয়ে দিয়ে যাও, দরকার পড়লে তুমি কাজ করো। এই জিনিসগুলো ওর সাথে আমি কথা বলতেছিলাম। ও একবার আমাকে এটাও লিখছিল যে ওকে আলভি একবার বলছিল যে ওকে নিয়ে নাটক বানাবো, অনেক আগে একটা নাটক ওকে করাবে। ও আমাকে বলছে যে আমি আলভি একসাথে একটা নাটক করবো না, তুমিও থাইকো ওইখানে, যদি আমার অ্যাক্টিং দেখে তুমি বমি করে দিতে পারো। মানে এরকম কনভারসেশন ওর সাথে আমার হয়েছে। এখানে কিছু স্ল্যাং আছে, আমি দেখাবো না। ওর বান্ধবীর থার্সডে নাইট টাইট ওরা করবে, এগুলো নিয়ে কথা হচ্ছিল। এই দেখেন আমি ওকে লিখতেছিলাম যে আমার ফ্রেন্ডরা চলে যাবে, মানে আমার এক ফ্রেন্ড চলে যাবে, কেউ অমুক দেশে, কেউ তমুক দেশে। ও বলতেছিল ও চলে যাবে। তারপরে এই যে আমি ওকে লিখছি যে মাঝে মধ্যে দেশে এসে আমার সাথে দেখা করে যাওয়া, পাগলাগারোর থেকে বেশি দিন বাকি নেই আমার ওখানে যাইতে। ও লিখছে ওর ফ্রেন্ডের নাম দিয়ে লিখছে।
তৃষাকে নিয়ে, তারপর দেখা যাচ্ছে, নাম বলবো না, এই যে এখানে লেখা আছে, ওর ওর ফ্রেন্ডদেরকে নিয়ে ও সাপ বলে সম্বোধন করেছে, ঠিক আছে। আমি ওকে বলছি যে তোমার একটা নতুন ফ্রেন্ড আছে, ওর ওর আরেকটা ফ্রেন্ড আছে যার সাথে আমার একবার দেখা হয়েছিল আলভির গত বছরের বার্থডেতে, তার কথা আমি জিজ্ঞেস করলাম। তারপরে ওর ফ্যামিলি নিয়ে যে আমাকে কথাগুলো বলেছে, ঠিক আছে। তারপরে এই যে আমি আরেকটা স্ক্রিনশট দিয়েছিলাম গাড়ি কেনা নিয়ে, ও আমাকে বলতেছিল গাড়ি কিনো, লং ড্রাইভে যাবো, বা অমুকের গাড়ি আছে। আমি ওকে বলতেছিলাম যে জানো অমুক স্পেসিফিক নায়িকা ও গাড়ি নিয়ে বের হয় আর আমি রিক্সা দিয়ে সেটে যাই, মানে এটা আমি মানে একটু থাকে না স্যাটায়ার করে দুঃখ করেই বলতেছিলাম। ও এটা নিয়ে আমার সাথে কথা বলছে। তো যাই হোক, সবগুলো দেখানোর তো আসলে কিছু নাই। যদি প্রশাসন দেখতে চায়, আমার মাই ফোন ইজ ওপেন, দেখতে পারবে যে ওর সাথে আমার কেমন কনভারসেশন হইতো। এবং এরকমও আছে যে ও আমার সাথে মানে অনেক আগে একবার হয়েছে যে হঠাৎ করে ও আমার সাথে ট্রিগারি কথা বলা শুরু করতো। হ্যাঁ, অনেক আগে একবার হচ্ছে ট্রিগারি কথা বলতো, আবার ও একটা টাইম পরে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতো। কিন্তু লাস্টবার যখন ও আমার সাথে স্বাভাবিক হয় আলবির বার্থডে সময়ের পর থেকে, কিন্তু ও আমার সাথে স্বাভাবিকই থাকতো। এবং আমি অনেক জায়গায়, অনেক গণমাধ্যমে আমি বলেছি যে ওর সাথে আমার বিভিন্ন জায়গায়, ক্যাফে, তারপরে পার্লারে যাওয়া, ওর বাসায় যাওয়া, এগুলো কিন্তু হয়েছে, ঠিক আছে। সো স্ক্রিনশটগুলো ফেক না, আমি আমার ক্যাপশনেও লিখেছিলাম যে কনভারসেশন তো এক্সিস্ট করে। তিথি, আমরা একটা খবর পেয়েছিলাম বা এক জায়গায় দেখেছি যে ইকরার মধ্যে সুইসাইডাল ব্যাপার ছিল আগে থেকেই, এবং এর আগেও বেশ কয়েকবার এরকম সে অ্যাটেম্প নিয়েছিল। এই ব্যাপারটা আপনি কতটুকু জানেন? সুসাইডাল ব্যাপারটা আমরা ওর একটা 2015 স্ক্রিনশট দেখেছি, যদিও জানি না ফেক না কি, বাট দেখেছি। যেহেতু ওর আপন মানুষরাই দিয়েছে, সত্যই হবে। তো সেখানে কিন্তু সুইসাইডের কথাই বলেছে। লাইফে আর কখনো সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল কিনা সেটা আমি বলতে চাই না, সেটার সত্যতা ওর ফ্যামিলির কাছেও আছে। ওর ফ্যামিলিও জানে যে ও কোনোদিনও এর আগে সুইসাইডাল অ্যাটেম্প্ট করেছিল কি করে নাই। ওর যে হাজব্যান্ড, সেও জানে। এগুলো নিয়ে তারা কথা বলবে, আমার এটাতে কিছু বলার নাই। শেষ আলভির সঙ্গে আপনার কবে কথা হয়েছে এবং কি কথা হয়েছে? আলভির সাথে নেপালে থাকা অবস্থায় যখন আমরা জানতে পারি, ওই সময় তো অবশ্যই আমরা সবাই ওর পাশেই ছিলাম। অ্যাজ আ ফ্রেন্ড আমারও পাশেই থাকার কথা, ওই মোমেন্টে পাশেই ছিলাম। বাট আমরা যেদিন চলে আসি, মানে ঘটনাটা যেদিন ঘটে 28 তারিখ, 1 তারিখে আমরা ব্যাক করি। একদম এয়ারপোর্ট পর্যন্ত আলভিও আসে। এয়ারপোর্ট বলতে একদম ইমিগ্রেশন ক্রসও করে আলভি। তো ওই পর্যন্ত ওইখানে ওর সাথে আমার কথাবার্তা হয়, এবং আমি আমার জায়গা থেকে কনসোল করে বিদায় টিদায় নিয়ে, ওর জায়গা থেকেও সবাইকেও বিদায় দেয়, সবাইকে সাবধানে যেতে বলে। আমরা এই ইকরার আত্মহত্যার ঠিক কয়েকদিনের মধ্যে দেখলাম ওর ফেসবুক আইডি ডিএক্টিভ হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, এবং অনেকেই মনে করছে যে ইটস আ প্ল্যান, এবং এই প্ল্যানটা হচ্ছে আপনি এবং আলভি মিলেই করছেন। এটা আসলে কি বলবেন আপনি? আমিও জানতে চাই আসলে ওর ফেসবুকটা ডিসেবল না ডিঅ্যাক্টিভেট হোয়াট এভার ইট ইজ, সেটা কেন হয়েছে, সেটা কারা করেছে, এটা আমিও জানতে চাই। সো আমার দিক থেকে এটা হয় নাই, এটা আমি জানি, এটা আমি খুব কনফিডেন্টের সাথে বলতে পারি। এবং আরেকটা বিষয় বলি, আমার কিন্তু ডিরেক্টলি খুব কম মানুষের সাথে পরিচয়। আমি যদি একদম অনেস্টলি বলি, আমার একদম ডিরেক্ট কোনো এই ধরনের কাজ যারা করে তাদের সাথে আমার আসলে পরিচয় নাই ওভাবে। যাই হোক, এটা তো আর আমি করি নাই। এখন এটা কারা করেছে, কি এমন ছিল ওর ফোনে, আমাকে নিয়ে তো সবাই বলছেই। আমার তো আর ঢাকার, এখন আমি আর কি ঢাকবো, মানে বলছে, তাই না? তো কাদের কি এমন ছিল যেটা হাইড করতে হয়েছে দেখে ওর ফেসবুকটা এরকম চলে গেল, এটা আমিও জানতে চাই। যখন আইনিভাবে জিনিসটা প্রসেস শুরু হবে, আমি আই এম ইগার টু নো দ্যাট। গতকালকে এফডিসিতে একটা মানববন্ধন হলো, এবং ওখানে আপনি এবং আলভি, আপনাদের দুজনের বিচার চাওয়া হচ্ছে, সেটা আপনি দেখেছেন কিনা? দেখেছি, অবশ্যই দেখেছি। আপনার কি মনে হয় এই যে যারা আপনাদের বিচার চাচ্ছে, তারা আসলে কেন চাচ্ছে, বা আপনি কেন হচ্ছে বারবার সবার সামনে দোষী হয়ে যাচ্ছেন? কিছু মানুষ জোরপূর্বক আমাকে দোষী করার চেষ্টা করছে, এটা 1 নম্বর কারণ। আর মানববন্ধনের ব্যাপারে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কেউ বলছে আইনের উপর আস্থা আছে, একই জায়গা থেকে কেউ বলছে আইনের উপরে তাদের আস্থা আছে, কেউ বলছে আইন বিশ্বাস করি না, আমাদেরকে দে, আমাদের সামনে না ছাইড়া দে, ওরে এই করবো, ওরে সেই করবো। হ্যাঁ, আমাকে রাস্তায় পাইলে নাকি মরিচ বাটান, কি আরো স্ল্যাং একটা মহিলা দেখলাম যাচ্ছে তাই বলতেছে। ওনাদেরকে আসলে বুঝতে হবে ওনারা আসলে কি চায়, ওনাদের চাওয়াটা কি, মানে চাওয়াটা আসলে আমার মনে হয় এটা হওয়া উচিত যে এই যে আত্মহত্যাটা, এটা কেন হয়েছে, ওকে লাস্ট মোমেন্ট কি ট্রিগার করেছে। সবাই তো, অনেকে তো এটাও বলছে যে এটা সবই জানতো, ও সবই জানতো, ও আলভির পুরা জীবনে। প্রিয় দর্শক, এই যে ইফাত আরা তিথির কথাগুলা শুনেছেন, উনি যে কথাগুলা বলেছেন, আলবির সাথে তার কেমন সম্পর্ক, আলবির স্ত্রী কেন এমন কাজ করেছে। প্রিয় দর্শক, ইফাত আরা তিথির কথাগুলা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হলো, সে যে কথাগুলা বলেছে, কথাগুলা কতটুকু সত্য হতে পারে, প্রিয় দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।